মৃত্যু কি কেবল একটা যন্ত্রণার অবসান নাকি জীবনের সবচেয়ে বড় পাওনা? কল্পনা করুন এমন এক অন্ধকার জগতের কথা যেখানে প্রতিটি নিঃশ্বাস ছিল এক একটি চাবুকের আঘাতের মতো, যেখানে কয়েদিরা প্রার্থনা করত যেন আজই তাদের মৃত্যু হয়, কারণ বেঁচে থাকাটা ছিল যন্ত্রণার এক অন্তহীন সমুদ্র। ১৮৫৭ সাল ভারতবর্ষের ইতিহাসে এক অগ্নিগর্ভ সময়। ব্রিটিশ শাসকরা যখন দেখল এদেশের বিপ্লবীরা মৃত্যুকে ভয় পায় না, বরং বুক চিতিয়ে কামানের সামনে দাঁড়িয়ে হাসি মুখে প্রাণ বিসর্জন দেয়, তখন তারা এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হল। তারা বুঝতে পারল এই অকুতভয় বীরদের দমানোর জন্য সাধারণ কারাগার বা ফাঁসির দড়ি যথেষ্ট নয়। তাদের জন্য প্রয়োজন এমন এক নরক যা মানুষের শরীর নয়, বরং তার আত্মাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। আর সেই নরকটির নাম দেওয়া হল কালাপানি। এটি কেবল বঙ্গোপসাগরের বুকে জেগে থাকা একটি দ্বীপ ছিল না, এটি ছিল পৃথিবীর বুকে এক জীবন্ত কবরস্থান। বলা হয় আন্দামানের সেই অভিশপ্ত দ্বীপের দেওয়ালে দেওয়ালে এমন সব পিঁপড়েরা ঘুরে বেড়াত যারা চিনি বা আটা নয়, বরং মানুষের তাজা রক্ত খেয়ে বেঁচে থাকত। ১৯ শতকের মাঝামাঝি সময় প্রায় ৮০,০০০ বিপ্লবীকে এই নির্জন দ্বীপে নির্বাসনে পাঠানো হয়েছিল। কিন্তু ইতিহাস সাক্ষী দেয় সেখান থেকে মাত্র ৩০০ জন মানুষ জীবন্ত ফিরে আসতে পেরেছিলেন। বাকি হাজার হাজার শহীদের দেহ আজও মিশে আছে সেই দ্বীপের মাটিতে, কিংবা বিলীন হয়ে গেছে সমুদ্রের অতল গহ্বরে। ১৮৫৭ সালের ১০ই মার্চ লোহার ভারী শিকলে হাত পা বাঁধা অবস্থায় প্রায় ১,০০০ বিপ্লবীকে একটি জরাজীর্ণ জাহাজে তোলা হল। দিনের পর দিন উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে তারা যখন সেই দ্বীপে পৌঁছল, সেখানে তাদের জন্য কোনো দালান কোঠা বা কারাগার অপেক্ষা করছিল না। তাদের সামনে ছিল এক দুর্ভেদ্য, বিষাক্ত এবং অন্ধকার জঙ্গল। জাহাজ থেকে নামার পর এক মুহূর্তের বিশ্রাম মেলেনি। ব্রিটিশ অফিসারদের নির্দেশে সেই শিকলবন্দী অবস্থাতেই তাদের দিয়ে জঙ্গল কাটার অমানসিক পরিশ্রম শুরু করানো হল। বিষাক্ত সাপের ছোবল, ম্যালেরিয়া আর বিচ্ছুর কামড়ে প্রতিদিন ঝরে পড়তে লাগল একের পর এক প্রাণ। সেখানে কোনো ঔষধ ছিল না, কোনো মায়া ছিল না। ক্ষুধার্ত শরীর নিয়ে তাদের রাত কাটাতে হতো খোলা আকাশের নিচে। সেখানকার নিয়ম ছিল একটাই, তিল তিল করে মরা। ১৯০৬ সালে বার্মার লাল ইট দিয়ে তৈরি করা হল সেই অতিকায় দানবীয় কারাগার সেলুলার জেল। এর গঠন ছিল এক অদ্ভুত চক্রের মতো, ৭টি বিশাল ডানা আর তার ভেতরে প্রায় ৭০০টি ছোট্ট কুঠুরি। প্রতিটি কুঠুরি এতটাই ছোট ছিল যে একজন দীর্ঘদেহী মানুষ সেখানে ঠিকমতো হাত পা ছড়াতে পারত না। কুঠুরির একমাত্র জানলাটি থাকত অনেক উঁচুতে, যাতে বন্দীরা আকাশের এক চিলতে আলো ছাড়া আর কিছুই দেখতে না পায়। ব্রিটিশরা চেয়েছিল প্রতিটি বিপ্লবীকে একে অপরের থেকে বিচ্ছিন্ন করে দিতে। কথা বলা তো দূরের কথা, পাশের কুঠুরিতে কে আছে বা সে বেঁচে আছে কিনা তা জানাও ছিল প্রায় অসম্ভব। এই নিঃসঙ্গতা অনেককে পাগল করে দিত। ভোর হবার আগেই শুরু হতো নরক যন্ত্রণা। প্রতিটি বন্দীকে গরুর বদলে ঘানিতে জুড়ে দেওয়া হতো। তাদের কাজ ছিল সারাদিন সেই ঘানি টেনে ৩০ পাউন্ড নারকেল তিল বের করা। তপ্ত রোদে পুড়ে অভুক্ত শরীরে যখন তাদের পা আর চলত না, তখন পেছন থেকে পিঠে পড়ত সেই চাবুকের নিষ্ঠুর আঘাত। চামড়া ছিঁড়ে ভেতরের কাঁচা লাল মাংস বেরিয়ে আসত, কিন্তু ঘানি থামানোর উপায় ছিল না। যদি কেউ কাজ শেষ করতে না পারত, তাকে শিকল দিয়ে ঝুলিয়ে রাখা হতো ঘণ্টার পর ঘণ্টা। খাবারের অবস্থা আরও করুণ ছিল। প্রতিটি বন্দীকে ২টি মাত্র লোহার থালা দেওয়া হতো। একটিতে দেওয়া হতো যৎসামান্য খাবার, আর অন্যটি দিয়ে তাদের প্রাকৃতিক কাজ সারতে হতো, কাপড় ধুতে হতো এবং গোসল করতে হতো। ভাবুন একবার, মানুষকে পশুর চেয়েও অধম পর্যায়ে নামিয়ে দিয়েছিল ব্রিটিশ শাসকেরা। রাতের অন্ধকারে সেই ছোট্ট কুঠুরিতে যখন কয়েদিরা ব্যথায় কাতরাত, তখন তাদের কান্না শোনার জন্য কেউ ছিল না। ছিল শুধু অন্ধকারের নিস্তব্ধতা আর সমুদ্রের গর্জন। কিন্তু যন্ত্রণার এই পাহাড়ও বিপ্লবীদের সাহসে চির ধরাতে পারেনি। এই নরকের বুকেই জন্ম নিয়েছিল প্রতিরোধের মহাকাব্য। ১৮৭২ সাল আন্দামানে এক বিশেষ সফরে আসেন ব্রিটিশ ভারতের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি লর্ড মেয়ো। তিনি ভেবেছিলেন তার অত্যাচারে বন্দীরা মেরুদণ্ডহীন হয়ে গেছে, কিন্তু তিনি জানতেন না পরাধীনতার শৃঙ্খল পরানো গেলেও বীরের রক্তে মিশে থাকা আগুনকে নেভানো যায় না। সেই কারাগারেরই এক বীর সন্তান শের আলী আফ্রিদি, তিনি এক গোপন সুযোগে লর্ড মেয়োকে হত্যা করেন। ব্রিটিশ রাজত্বের ইতিহাসে এটি ছিল এক প্রচণ্ড চপেটাঘাত। তারা স্তম্ভিত হয়ে গিয়েছিল এটা ভেবে যে এত কঠোর পাহারার মাঝেও কিভাবে একজন কয়েদি তাদের সবচেয়ে বড় কর্তাকে খতম করতে পারে। শের আলীকে ফাঁসি দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু তিনি প্রমাণ করে গেছেন যে কালাপানি বিপ্লবীদের শেষ করতে পারেনি, বরং তাদের সংকল্পকে আরও দৃঢ় করেছে। কালাপানির ইতিহাসে বিখ্যাত উর্দু কবি আল্লামা ফজল-ই খায়রাবাদীর নাম স্বর্ণাক্ষরে লেখা আছে।
তিনি এই জেলের প্রতিটি ইটের গায়ের যন্ত্রণা নিজের চোখে দেখেছিলেন। তিনি লিখেছিলেন, সেখানের ছাদ দিয়ে সবসময় লোনা জল পড়ত, বাতাসে ধুলো উঠত, আর সেই ধুলোর সাথে মিশে কাঁকত অসংখ্য মরণ ব্যাধি। কোনো চিকিৎসা ছিল না, ছিল শুধু সংক্রমণের ভয়। প্রতিটি কুঠুরি ছিল এক একটি রোগ ব্যাধির আস্তানা। আবার ১৯০৮ সালে চন্দননগরের বিপ্লবী ইন্দুভূষণ রায়কে যখন এখানে আনা হয়, তার উপর চলেছিল অবর্ণনীয় অত্যাচার। ব্রিটিশদের অপমান সহ্য করতে না পেরে তিনি নিজের জামা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মাহুতি দেন। তিনি ক্ষমার ভিক্ষা চাননি, বরং মৃত্যুকে আলিঙ্গন করে ব্রিটিশদের বুঝিয়ে দিয়েছেন যে ভারতীয়দের আত্মা কেনা সম্ভব নয়। আজকের সেলুলার জেল হয়তো পর্যটকদের জন্য এক দর্শনীয় স্থান। দেওয়ালে নতুন রং লেগেছে, সামনে সবুজ ঘাস। কিন্তু আপনি যদি একবার চোখ বন্ধ করে সেই দিনগুলোর কথা ভাবেন, তবে আজও সেই ইটের ফাঁক দিয়ে ভেসে আসবে চাবুকের সপাং শব্দ, বিপ্লবীদের গগনবিদারী আর্তনাদ, আর সেই বীর সন্তানদের শেষ নিঃশ্বাস। ব্রিটিশদের সেই কালো অধ্যায় আজও আমাদের মনে করিয়ে দেয় যে আজকের এই স্বাধীনতা কোনো উপহার নয়, এটি হলো হাজার হাজার বিপ্লবীর রক্ত, ঘাম আর চোখের জলের ফসল। কালাপানি কোনো সাধারণ জেলের নাম নয়, এটি ছিল ভারতীয় বিপ্লবীদের ধৈর্যের পরীক্ষা, যেখানে শরীর পচে যেত কিন্তু আদর্শ ছিল অম্লান। ব্রিটিশরা চেয়েছিল এই দ্বীপে বিপ্লবীদের কবর দিতে, কিন্তু তারা জানত না যে তারা আসলে বীজ বপন করছে, যা থেকে পরবর্তীতে জন্ম নিয়েছিল এক স্বাধীন ভারত। মানুষ হিসেবে অন্য মানুষের ওপর কতটা নিষ্ঠুর হওয়া সম্ভব, ব্রিটিশরা তার প্রমাণ রেখে গেছে এই আন্দামানের মাটিতে। সেই সব বীরদের প্রতি শ্রদ্ধা জানানোই আমাদের পরম দায়িত্ব, যারা আমাদের একটি সুন্দর সকাল উপহার দেওয়ার জন্য নিজের জীবনকে এই কালাপানির নরকে বিসর্জন দিয়েছিলেন। আমাদের স্বাধীনতার প্রতিটি ইঞ্চি মাটি এই রক্তাক্ত সংগ্রামের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে।